আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে বিপাশা মজুমদার। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌর নির্বাচনের তফসিল ঘোষণা। 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় ভোট গ্রহণ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 3 ডিসেম্বর। তড়িঘড়ি তফসিল ঘোষণায় সুষ্ঠু পৌর নির্বাচনের ব্যাপারে সংশয় বিএনপি নেতাদের। দীর্ঘদিন পর গুলশান কার্যালয়ে বেগম জিয়া। নিখোঁজ জাপানি নারী মিয়াতাকে রাজধানীর উত্তরায় হালিমা নামে দাফনে হত্যা মামলা পুলিশের। ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকে কুপিয়ে আহত। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম শুনছিলেন। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। প্রথমবারের মতো দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ তফসিল ঘোষণা করে জানান, আগামী 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় একই দিনে ভোট নেওয়া হবে। সংশোধিত পৌরসভা আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল এক পৌরসভায় একাধিক মেয়র প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট পৌরসভায় সেই রাজনৈতিক দলের সব মেয়রের প্রার্থিতা বাতিল করা হবে বলে জানান সিইসি। দেশে মোট 323টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হচ্ছে 234টির। মেয়াদ শেষ হওয়া এই পৌরসভাগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সিইসি জানান, ভোট গ্রহণ করা হবে আগামী 30 ডিসেম্বর। তফসিল অনুযায়ী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 3 ডিসেম্বর, যাচাই বাছাই 5 ও 6 ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় 13 ডিসেম্বর। প্রথমে অধ্যাদেশ ও পরে আইনের অধীনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণায় সময় অনেক নষ্ট হয়েছে বলে জানান সিইসি। সংশোধিত আইনে মেয়ররা দলীয়ভাবে এবং কাউন্সিলররা নির্দলীয়ভাবে নির্বাচন করবেন। মেয়র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক বা তার সমপর্যায়ের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর করা প্রত্যয়নপত্র দিতে হবে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে উহার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষর সহ একটি পত্র নির্বাচন তফসিল ঘোষণার 5 দিনের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট এবং উক্ত পত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনে দাখিল করতে হবে। কোনো রাজনৈতিক দল কোনো পৌরসভায় একাধিক ব্যক্তিকে মেয়র পদে মনোনয়ন প্রদান করতে পারবেন না। একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করলে সংশ্লিষ্ট পৌরসভায় উক্ত দলের সকল প্রার্থীর মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এছাড়া পৌরসভা নির্বাচনের আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী মন্ত্রী, এমপি সহ সরকারি কর্মকর্তারা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না বলেও জানান সিইসি। প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী বা তাদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়র। দলীয় মেয়র এবং নির্দলীয় কাউন্সিলর নির্বাচন একসাথে করতে কোনো অসুবিধা হবে না উল্লেখ করে সিইসি আশা করছেন সব দল নির্বাচনে অংশ নেবে। আইন নিয়ে নানা জটিলতা শেষে ঘোষণা করা হলো পৌরসভা নির্বাচনের তফসিল। তবে আর কোনো জটিলতা ছাড়াই প্রথমবারের মতো দলীয়ভাবে এই স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারে আশাবাদী নির্বাচন কমিশন। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। তড়িঘড়ি করে তফসিল ঘোষণার অভিযোগ এনে পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। এদিকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের অভিযোগ, পৌর নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে গ্রেফতার করা হচ্ছে হাজার হাজার নেতাকর্মীকে। বলেন, পৌর নির্বাচনও অতীতের ভোটারবিহীন নির্বাচনগুলোর মতোই করতে চায় সরকার। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আলোচনায় বিএনপি নেতা আসম হান্নান শাহ বলেন, তারেক রহমানের সাংগঠনিক দক্ষতায় ভীত হয়ে সরকার আতঙ্কে ভুগছে। প্রথমবারের মতো দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে তাড়াহুড়া করার অভিযোগ আনেন হান্নান শাহ। আগে তো সমর্থন দিত, তাতেই প্রশাসনের কিছু অংশ সরকারের সাথে হাত মিলিয়ে বিরোধী দলের বিরুদ্ধে অবস্থান নিতেন। আর এবার তো সরকারের তরফ থেকে নমিনেশন দেওয়া হচ্ছে। তাই আমাদের আশঙ্কা যে আগামী এই যে পৌর নির্বাচন হবে সেগুলি সুষ্ঠুভাবে হবে কিনা, শান্তিপূর্ণভাবে হবে কিনা, নিরপেক্ষভাবে হবে কিনা।
এদিকে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ইস্কান্দার আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়। এ সময় বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, বিএনপি ব্যালটে বিশ্বাসী, কিন্তু আসন্ন পৌর নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে অতীতের মতোই জালিয়াতি নির্বাচনের দিকে এগিয়ে চলেছে সরকার। যত জায়গায় আমাদের নমিনি হওয়ার সম্ভাবনা আছে সবাইকে গ্রেফতার করা হচ্ছে। উপজেলা নির্বাচনে জালিয়াতি করে ভোটবিহীন নির্বাচন করে আমাদেরকে গ্রেফতার করে হামলা মামলা দিয়ে তাদের উদ্দেশ্য তারা সাধন করতে পারবে না। আব্দুল্লাহ নোমান আরও অভিযোগ করেন, দেশে আইনের শাসন নেই, চলছে শোষণ আর নির্যাতন। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করছেন ক্ষমতাসীনরা। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দীর্ঘ 2 মাস 10 দিন পর গুলশানে নিজ কার্যালয়ে অফিস করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 9টার দিকে গুলশানের বাসভবন থেকে কার্যালয়ে যান বেগম জিয়া। এ সময় বিএনপি নেতারা ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনকে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ডক্টর ওসমান ফারুক, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সহ দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বেগম জিয়া নেতাদের সাথে আসন্ন পৌরসভা নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন বিশিষ্ট টানেল নির্মাণে ৮,৪৪৬ কোটি টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার এনএসসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীর তলদেশে ৩.৪ কিলোমিটার টানেল, নদীর দুই পাশে 4.8 কিলোমিটারের অ্যাপ্রোচ রোড এবং 800 মিটারের একটি ব্রিজ তৈরি হবে। এতে 4,800 কোটি টাকার প্রকল্প সহায়তা দেবে চীন। 2020 সালের জুন নাগাদ টানেল নির্মাণ শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ঢাকার চানখারপুলে একটি বার্ন ইনস্টিটিউট স্থাপনে বরাদ্দ দেওয়া হয়েছে 522 কোটি টাকা। 500 শয্যা বিশিষ্ট এই ইনস্টিটিউটে স্বল্প খরচে উন্নত মানের বার্ন ও প্লাস্টিক সার্জারি সেবা দেওয়া হবে। 2018 ডিসেম্বর নাগাদ শেষ হবে 11 তলা এই বার্ন ইনস্টিটিউট তৈরির কাজ। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল জানান, দেশের 1,500 বেসরকারি কলেজের উন্নয়নে ছাড় দেওয়া হয়েছে 5,547 কোটি টাকা। এই প্রকল্পের আওতায় কলেজগুলোর অবকাঠামোর পাশাপাশি তথ্য প্রযুক্তিগত মান উন্নয়ন করা হবে। জানান, 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম পর্যায়ে বাগেরহাটের মংলা, মৌলভীবাজার সদর এবং চট্টগ্রামের মিরসরাই ও আনোয়ারা উপজেলায় 3টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনে অনুমোদন দেওয়া হয়েছে 40 কোটি টাকা। জাপানি নারী হিরোই মিয়াতাকে হালিমা খাতুন নামে দাফন করা হয়েছে রাজধানী উত্তরার খালপাড় কবরস্থানে। 29 অক্টোবর সন্ধ্যায় মারুফ নামে এক লোক তার নানি পরিচয়ে দাফন করে মিয়াতাকে। এদিকে জাপানি নারীর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। জাপান দূতাবাসের পক্ষ থেকে নিখোঁজের জিডি করা হয়, আর লাশ গুম ও হত্যার মামলা করেছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে কেউ কথা বলতে রাজি হয়নি। অন্যদিকে মিয়াতা হত্যা মামলায় 5 জনকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানী উত্তরার 12 নম্বর সেক্টরের খালপাড় কবরস্থানে জাপানি নারী হিরোই মিয়াতাকে দাফন করা হয়েছে হালিমা খাতুন নামে। কবরস্থানের রেজিস্টার বইয়ে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে বার্ধক্যজনিত। মৃতের স্বামীর নাম লেখা হয়েছে বাবুল মৃধা, পিতার নাম শাহজাহান, মাতার নাম হাজারা খাতুন। লাশ দাফনের সময় মৃতের নাতি বলে পরিচয় দিয়েছেন মারুফ নামে এক যুবক। মৃত্যুর কারণ কি বলেছিল আপনাদেরকে? এই যে বার্ধক্যজনিত, বয়স 74 বছর। গার্মেন্ট ব্যবসায়ী হিরোই মিয়াতা প্রায় 10 বছর ধরে বাংলাদেশে ছিলেন। সবশেষ কয়েক বছর উত্তরার সিটি হোমস গেস্ট হাউসে থাকতেন মিয়াতা। উনি এখানে থাকতো, তাই ওনার কাছে কি লোকজন আসতো? একজন বিদেশি নাগরিক। উনি কি একাই থাকতো না আরো লোকজন আসতো? উনি একাই এখানে থাকতো, আর ওনার লোক মাঝে মধ্যে কিছু লোকের সাথে কথাবার্তা বলতে পারে। মিয়াতাকে খুঁজে না পাওয়ায় 19 নভেম্বর জাপান দূতাবাসের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় জিডি করা হয়। তদন্তে নামে পুলিশ। গেল রোববার লাশ গুম ও হত্যার ঘটনায় 6 জনকে আসামি করে মামলা করে পুলিশ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তদন্ত কর্মকর্তা। মামলার পর 5 জনকে গ্রেফতার করা হয়। প্রত্যেককে নেওয়া হয়েছে 4 দিনের রিমান্ডে। কিন্তু হিরোই মিয়াতার ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেও তা বাতিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
এর কোনো কারণ জানানো হয়নি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 2টার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত। এর আগে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অলোক সেনকে। অবস্থার অবনতি হওয়ায় অলোক সেনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে জানান তার স্ত্রী শিখা সেন। এ সময় অলোক সেনের স্ত্রী শিখা সেন সাংবাদিকদের বলেন, বিকেল 4:30টার দিকে বাড়ি থেকে বের হচ্ছিলেন অলোক। বাড়ি গেট থেকে বের হওয়ার পরপরই 2 থেকে 3 জন মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে স্ত্রী শিখা বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ থেকে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি ছাড়া হাতে লেখা পাসপোর্ট বিশ্বের কোনো বিমানবন্দরে আর গ্রহণযোগ্য হবে না। তবে এরই মধ্যে যারা এমআরপির আবেদন করেও হাতে পাননি তাদের বিদেশ ভ্রমণের জন্য থাকছে ট্রাভেল পারমিট ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রবাসীদের হাতে 7 দিনের মধ্যেই এমআরপি তুলে দেওয়া হবে। বিদেশে ভ্রমণের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত পাসপোর্ট কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির পরিচয় বহন করে এই পাসপোর্ট। বিশ্বের বেশিরভাগ দেশই ডিজিটাল যুগে অনেক আগে চলে গেলেও বাংলাদেশে এই পাসপোর্ট পড়েছিল হাতে লেখা যুগে। অবশেষে শেষ হতে যাচ্ছে সে যুগ। মঙ্গলবারের পর থেকে হাতে লেখা পাসপোর্ট নিয়ে আর কেউ করতে পারবে না বিদেশ ভ্রমণ। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাওয়ের আইনানুসারে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আর তাই মঙ্গলবার মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি সংগ্রহে ভ্রমণ ইচ্ছুকদের ব্যাপক ভিড় ছিল পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানান, বুধবার থেকে ইমিগ্রেশন পয়েন্টগুলোতে হাতে লেখা পাসপোর্ট আর গ্রহণযোগ্য হবে না। তবে প্রবাসী শ্রমিক যাদের হাতে লেখা পাসপোর্টে ভিসা রয়েছে এবং এরই মধ্যে এমআরপির জন্য আবেদন করেছেন তাদের জন্য সাময়িকভাবে থাকছে বিশেষ সুবিধা। যার কাছে হাতে লেখা পাসপোর্ট আছে, সেখানে ভ্যালিড ভিসা আছে, তিনি অবশ্যই তাকেও এমআরপি নিতে হবে। আরেকটা অপশন হচ্ছে উনি করে নিতে পারলেন, হঠাৎ করে দেশে আসতে লাগবে, তখন কিন্তু ওনার হ্যান্ড রিটেন পাসপোর্টটা হয়তো ওনাকে একটু করবে আর কি। এই ক্ষেত্রে উনি দূতাবাসে যে এক পাতার একটা ট্রাভেল পারমিট আছে, এটা দূতাবাস গেলে আগের পাসপোর্টের পরিচয় পাইলে দূতাবাসের কর্মকর্তা যিনি দায়িত্বে আছেন উনি দিয়ে দেবেন। এই ট্রাভেল পারমিট নিয়ে উনি দেশে চলে আসতে পারবেন। নতুন পাসপোর্ট সংগ্রহকারীদের পাশাপাশি যেসব প্রবাসীরা ছুটি কাটাতে দেশে এসেছেন তারাও করিয়ে নিচ্ছেন এমআরপি। আমরা তড়িঘড়ি করে মানে নতুন যাতে আবার নতুন পাসপোর্ট পাই সেই জন্য এটা করতে আসছে, কারণ লাস্ট ডেট আজ পর্যন্ত, সেই জন্য তার সময় শেষ হওয়ার আগে আমরা করতে আসছি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট ফির বিনিময়ে মাত্র 7 দিনের মধ্যেই প্রবাসী এমআরপি প্রত্যাশীদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। আমাদের দেশের থেকে যদি কেউ বাইরে যেতে চায় নতুন পাসপোর্ট করে, ঠিক তার বেলায় আমরা 3 দিনে আমাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা উপযুক্ত ফি জমা দিলে সেই সার্ভিসটার মাধ্যমে সে 3 দিনে পাসপোর্ট পেয়ে যাবে। হাতের লেখা পাসপোর্টের দিন শেষ হয়ে গেল, এমআরপি প্রদানের জন্য আমাদের যে সক্ষমতা রয়েছে সেই আলোকেই বলছি যে কোনো অসুবিধা হবে। এরই মধ্যে দেশে ও বিদেশে প্রায় 100 কোটি বাংলাদেশি হাতে পেয়েছে এমআরপি। আগামী কয়েকদিনের মধ্যে আরও প্রায় 1.5 লাখ বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্ট হাতে পাবে বলেও জানায় পাসপোর্ট অধিদপ্তর। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবার অবস্থা প্রাথমিক পর্যায়ের চেয়েও করুণ। এর কারণও অর্থ ও জনবল সংকট। কর্পোরেশনের ধুকে ধুকে চলা হাসপাতালগুলোর মান উন্নয়নে লোকবল ও বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ইতিবাচক পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আরিফুল হকের ধারাবাহিক রিপোর্টে শেষ পর্ব দেখুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 3টি জেনারেল হাসপাতালের একটি বাবুবাজারে। মহানগর জেনারেল হাসপাতাল নামের এই হাসপাতালটিকে 1999 সালে 50 থেকে 150 শয্যায় উন্নীত করার চেষ্টা করেছিলেন তৎকালীন মেয়র মোহাম্মদ হানিফ। পরবর্তী মেয়র সাদেক হোসেন খোকা জরাজীর্ণ ভবনটির সংস্কার করেন এবং 4 তলা পর্যন্ত বাড়ান। সেই সাথে মেডিকেল কলেজে তা উন্নীত করারও কথা ছিল, তবে নানা জটিলতায় সেই তৎপরতা এখনও আলোর মুখ দেখেনি। 16 বছরে এই প্রস্তাবের ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে টেবিল ঘুরে আটকে আছে সচিব কমিটিতে। ডাক্তার, নার্স সহ সব পর্যায়ে লোকবল সংকটে জেনারেল হাসপাতালটি, দুপুরেও কোনো রোগীর দেখা নেই। একই দশা নাজিরাবাজারের হাসপাতালেরও। ছোট একটি ভবন দাঁড়িয়ে আছে, ইনডোরে ওষুধের সরবরাহ নগণ্য। সুষ্ঠুভাবে অপারেশন করার জন্য নেই অ্যানেস্থেশিয়া ডাক্তারও,
নানা সংকটে জর্জরিত, বরাদ্দ কম, সেবাও কম। এ নিয়ে কথা বলারও কেউ নেই। ঠিক সেই অর্থে কম নয়, বাট অন্যান্য সেক্টরের সঙ্গে যদি আপনি তুলনা করেন, হ্যাঁ, যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর, সেখানে সেই তুলনায় আমাদের বাজেট কম। আমি মনে করি যে আমাদের বাজেট আরও বাড়ানো উচিত। এসব হাসপাতালে চিকিৎসা সেবার এই নমুনায় নগরবাসীকে ছুটতে হচ্ছে অন্য কোনো হাসপাতালে। রোগীর চাপে উন্নত সেবা বাধাগ্রস্ত সেখানেও। যাকে প্রাইমারি লেভেলেই চিকিৎসা দিয়ে সারা যায়, সে যদি টার্সিয়ারি লেভেলে আসে তাহলে শুধু শুধু তার আমার এখানে লোডটা বাড়ছে। যে জনবল দিয়ে, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে আমি টার্সিয়ারি লেভেলে একটা ক্রিটিক্যাল রোগীকে সেবা করতে পারতাম, সেই সেবাটা আমাকে দিতে হচ্ছে হয়তো প্রাইমারি লেভেলের একজনকে। তাহলে আমার এক্সপার্টাইজ নষ্ট হচ্ছে। একটা সিটি কর্পোরেশন যখন তার বাজেট যখন ঘোষণা দেয়, তার নিজস্ব বাজেটের খুবই অল্প অংশ আরবান হেলথের জন্য আছে। যে রিসোর্সটা আছে আমার মনে হয় সেখানেও আমাদের একটু অভাব আছে। নগরবাসীর স্বাস্থ্যসেবায় শুধু সিটি কর্পোরেশনের হাসপাতালগুলো নয়, সঠিক সিদ্ধান্ত নিলে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের সব হাসপাতালগুলোকে আরও উন্নত করা সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান সরকারের কঠোর সমালোচনা দেশটির মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীরের। রাশিয়ার একটি সামরিক যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্কের সেনাবাহিনী, কঠিন পরিণতির হুঁশিয়ারি পুতিনের। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তান সরকার সামঞ্জস্যহীনভাবে অতি আবেগ দেখিয়েছে, এমন মন্তব্য করেছেন খোদ দেশটির মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর। পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন সংস্করণে আসমা জাহাঙ্গীর অভিযোগ করেন, পাক সামরিক আদালতে ও সৌদি আরবে পক্ষপাত দুষ্ট বিচারের মাধ্যমে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুদণ্ড দেয়া হলেও সে ব্যাপারে বরাবরই নীরব ইসলামাবাদ সরকার। সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের দুঃখ উদ্বেগ জানানোর পর এসব সমালোচনা করেন আসমা জাহাঙ্গীর। তিনি বলেন, এমন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পাক সরকার নিজ দেশের জনগণের চেয়ে বাংলাদেশের বিরোধী দলের নেতাদের প্রতি বেশি ভালোবাসা ও আবেগ দেখিয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে পাকিস্তান ও সৌদি আরবে যেসব পাকিস্তানি নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে, প্রথম তাদের সুবিচার করে তারপর বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। পাকিস্তানের এই মানবাধিকার কর্মী বলেন, সরকারের এমন আবেগ নিশ্চিত করেছে সাকা ও মুজাহিদ রাজনৈতিক এজেন্ট ছিলেন এবং পাকিস্তানের জন্য কাজ করতেন। তবে এই ফাঁসি বাংলাদেশে আরও বিভক্তি তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, সাকা ও মুজাহিদের বিচারের ক্ষেত্রে যথাযথ পদ্ধতি মানা হয়নি। জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন, আইনি প্রক্রিয়া চলছে বলে এই মুহূর্তে আর কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত শিবিরের অর্থ যোগানদাতা বিভিন্ন প্রতিষ্ঠানকে নজরদারির মধ্যে আনছে সরকার। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে, যারা এসব কার্যক্রম চালায় তাদের সবার মূলই জামায়াত শিবির। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার একটি সামরিক যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় বারবার রুশ বিমানটিকে সতর্ক করার পরও সেটি সরে না যাওয়ায় গুলি করেছে তারা। খবরটি নিশ্চিত করেছে মস্কো। তবে তুর্কি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে তারা। রাশিয়ার দাবি, যুদ্ধবিমানটি কখনোই সিরিয়ার আকাশ থেকে সরে যায়নি। বিমানটি ভূপাতিত হলেও বিধ্বস্তের আগেই নিরাপদে নেমে যায় দুই পাইলট। তবে তাদের আটকের দাবি করেছে সিরিয়ার বিদ্রোহীরা। এদিকে বিমান ভূপাতিতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তুরস্ককে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে
সন্ত্রাসীদের দোসররাই এই ধরনের কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সাথে মস্কোর সাথে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব পড়বে বলে সতর্ক করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। অন্যদিকে বিমান ভূপাতিত করার প্রতিবাদে বুধবারে নির্ধারিত তুরস্ক সফর বাতিল করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল বরখাস্ত হলেন জাতীয় দলের ইতালিয়ান কোচ ফাবিও লোপেজ। সাফ ফুটবলে বাংলাদেশ দলের নতুন কোচ মারুফুল হক বাফুফের সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় ফুটবল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এদিকে আগামী বছর নভেম্বরে বাফুফে আয়োজন করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবলের মেগা ইভেন্ট বাংলাদেশ সুপার লিগ। ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের দলবদল। পেশাদার লিগ কমিটির সভায় হয় এই সিদ্ধান্ত। বিশ্বকাপ বাছাই এওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পরাজয়ের পরেই চাকরি হারান কোচ ডি ক্রুইফ। নতুন কোচ ইতালিয়ান ফাবিও লোপেজকে 4 মাসের জন্য মামুনুলদের দায়িত্ব দেয় বাফুফে। লক্ষ্য বিশ্বকাপ বাছাই ম্যাচ সহ সাফ ফুটবলে সাফল্য অর্জন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে নানা বিতর্কের জন্ম দেয়া লোপেজ মামুনুল কমলদের পজিশন পরিবর্তন সহ দল নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষায় হয়েছেন একের পর এক ব্যর্থ। কিরগিজস্তান তাজিকিস্তান হোম ম্যাচে অস্ট্রেলিয়ার পর চীনে আমন্ত্রণমূলক টুর্নামেন্টও প্রথম 2 ম্যাচ হেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে চীনের হেভি ক্লাবকে 1-0 গোলে হারালেও লোপেজের প্রতি আস্থা রাখেনি জাতীয় দল ফুটবল কমিটি। তাকে অপসারণ করে 23 ডিসেম্বর থেকে ভারতে শুরু হতে যাওয়া সাফ ফুটবলের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম দক্ষিণ এশীয় হিসেবে উয়েফা সনদ অর্জন করা কোচ মারুফুল হককে। তাজিকিস্তানের খেলা অস্ট্রেলিয়ার খেলার পর আমরা দেখতেছি যে আমাদের বেশ কিছু প্রশ্ন উঠেছে। সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা বর্তমানে যিনি কোচ আছেন ফাবিও লোপেজ তাকে আমরা অব্যাহতি দিচ্ছি এবং বর্তমানে আমাদের যিনি স্বনামধন্য দেশি কোচ আছেন যারা মারুফুল হক তাকে আমরা হেড কোচ নিয়োগ করছি। ক্রিকেটের বিপিএলের হাওয়া লাগতে যাচ্ছে ফুটবলেও। 100 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। ভারতের আইএসএল এর আদলে 8 ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সুপার লিগ বিএসএল, জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এই আয়োজনে বাফুফের সাথে থাকছে সাই পাওয়ারটেক, সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ ও সকার লিগ ইউকে। এছাড়াও ফ্লেমিঙ্গো, বোকা জুনিয়র সহ বিশ্বের নামকরা 5টি ক্লাব যুক্ত থাকছে এই টুর্নামেন্টে। জানা গেছে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন ডিয়েগো ম্যারাডোনা। লিগটা লঞ্চ হবে ইন 2016-17 সিজন ইন নভেম্বরে। সো এটা উই হ্যাভ ফাইনালাইজড ইট। 8টা দল নিয়ে এই টুর্নামেন্টটা হবে। এই লিগটাকে অর্গানাইজ করতে ক্লাবগুলা, প্লেয়ার, ফাইন্যান্সিং সব মিলে 100 কোটি টাকার মতো টোটাল বাজেট হবে ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। টোটাল অর্গানাইজের সাথে আমি থাকবো, আমাদের কোম্পানিটা থাকবে। আর চিটং থেকে আমরা এই ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আমরা ডেফিনেটলি আমরা যেহেতু চিটং আবাহনী আছে, চিটং আবাহনীকে নিয়ে আমরা এই একটা ফ্র্যাঞ্চাইজ তো আমরা রেডি আছি। শুধু মারাদোনা এসে বলে দিল যে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং লিগটা রেডি, সেটা তো ঠিক নয় যতক্ষণ না পর্যন্ত উই আর রেডি উইথ দ্য প্রোডাক্ট। এদিকে পেশাদার লিগ কমিটি চূড়ান্ত করেছে নতুন ফুটবল মৌসুমের ক্যালেন্ডার। 26 ডিসেম্বর প্রিমিয়ারের দলবদল দিয়ে শুরু হওয়া মৌসুমে থাকছে বঙ্গবন্ধু গোল্ড কাপ, ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ও বাংলাদেশ সুপার লিগ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বিপিএল এর খবর, ব্যাটসম্যান মাশরাফির কাছে হেরে গেল চিটাগাং ভাইকিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে 7 উইকেটে হেরেছে ভাইকিংসরা। লো স্কোরিং দ্বিতীয় ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে 1 রানের নাটকীয় জয় তুলে নিয়েছে বরিশাল বুলস। আসরে প্রথমে হ্যাট্রিক করেছেন বরিশালের আলামিন। মিরপুরে টানা তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করার সুযোগ পায় চিটাগাং ভাইকিংস। তামিম ইকবাল 33, দিলশান 36, এনামুল 39 ও জিয়ার ঝোড়ো গতির 16 বলে 39 রানে 4 উইকেটে 176 রান তোলে চিটাগাং। জবাবে মাত্র 54 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা। এরপর মার্লন স্যামুয়েলসকে সাথে নিয়ে অধিনায়ক মাশরাফি গড়েন অবিচ্ছিন্ন 123 রানের জুটি, যা বিপিএলে চতুর্থ উইকেটে সর্বোচ্চ। আর কোনো উইকেট না হারিয়ে 7 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় ভিক্টোরিয়ান্সরা। বল হাতে 1 উইকেটের পাশাপাশি মাত্র 32 বলে অপরাজিত 56 করে ম্যাচ সেরা মাশরাফি। স্যামুয়েলস অপরাজিত ছিলেন 69 রানে। প্রথম ম্যাচে 2 দলের ব্যাটসম্যানরা করেছেন রান উৎসব, আর দ্বিতীয় ম্যাচে উইকেট শিকারে মেতেছেন বোলাররা। সিলেট সুপারস্টার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র 108 রানে গুটিয়ে যায় বরিশাল বুলস। এই রান নিয়ে দারুণ লড়াই করেছেন বুলস বোলাররা। বিশেষ করে আসরের প্রথম হ্যাট্রিক সহ 4 উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন আলামিন হোসেন। দ্বিতীয় স্পেলে এসে ম্যাচে 5 উইকেট শিকারের পাশাপাশি ম্যাচটাও পকেটে পুরেছেন তিনি। আর তার সাথে অন্য বোলাররাও জ্বলে উঠলে অল্প পুঁজি নিয়েও প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ম্যাচ জিতে নেয় বরিশাল বুলস।
সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌর নির্বাচনের তফসিল ঘোষণা 30 ডিসেম্বর। দেশের 234 পৌরসভায় ভোট গ্রহণ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 3 ডিসেম্বর। তড়িঘড়ি তফসিল ঘোষণায় সুষ্ঠু পৌর নির্বাচনের ব্যাপারে সংশয় বিএনপি নেতাদের, দীর্ঘদিন পর গুলশান কার্যালয়ে বেগম জিয়া। নিখোঁজ জাপানি নারী মিয়াতাকে রাজধানীর উত্তরায় হালিমা নামে দাফনে হত্যা মামলা পুলিশের। ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকে কুপিয়ে আহত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সকাল 10টায় 9টায় থাকবে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারের। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।